একবার ভাবুন তো ১৯১২ সালের ১৪ই এপ্রিলের রাত। উত্তর আটলান্টিকের হিমশীতল পানি, চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। আর সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে হঠাৎ এক প্রচণ্ড ধাক্কা। সেই সময়ের সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক তার প্রথম যাত্রাতেই একটা বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খেল। এর পরের দৃশ্যটা শুধু আতঙ্ক, চিৎকার আর বিশৃঙ্খলার। কিন্তু সেই ভয়াল রাতের সব শব্দকে ছাপিয়ে একটা সুর ভেসে আসছিল, একটা শান্ত, অবিচল সুর। এটা ছিল ৮ জন সঙ্গীতশিল্পীর ঐক্যতান, যারা জীবন বাঁচানোর চেয়েও নিজেদের কর্তব্যকে বড় করে দেখেছিলেন। চলুন আজ আমরা টাইটানিকের সবচেয়ে স্থায়ী কিংবদন্তিগুলোর একটার পেছনের গল্পে ডুব দিই। সেই ৮ জন সঙ্গীতশিল্পীর গল্প, যারা ভয়াল মৃত্যুকে সঙ্গীতের সুর দিয়ে বরণ করে নিয়েছিলেন। এই ব্যান্ডটাকে শুধু একটা দল হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। আসলে তারা ছিলেন ৮ জন আলাদা পেশাদার শিল্পী। বিশ্বের সবচেয়ে জমকালো জাহাজের জন্য তাদের প্রত্যেককে অনেক যত্ন করে বেছে নেওয়া হয়েছিল। এ তালিকাটা দেখলেই বোঝা যায় দলটা কতটা বৈচিত্র্যময় আর আন্তর্জাতিক ছিল। মানে, একদিকে যেমন আছেন ফ্রান্সের ২০ বছরের এক তরুণ চেলোবাদক, তেমনি অন্যদিকে ইংল্যান্ডের ৪০ বছরের একজন অভিজ্ঞ শিল্পী। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা এই ৮ জন মানুষ একই ছিলেন এই দুর্ভাগ্যজনক যাত্রার জন্য। জাহাজে তাদের ভূমিকাটা ছিল বেশ অন্যরকম। তারা কিন্তু জাহাজের সাধারণ কর্মী ছিলেন না, ছিলেন একটা এজেন্সির অধীনে আসা ঠিকাদার। তাদের একটাই কাজ ছিল, প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য একটা অভিজাত আর মনোরম সঙ্গীতের পরিবেশ তৈরি করা। আর তাদের কাছে থাকা ৩৫২টা গানের তালিকা থেকে যখন যা অনুরোধ আসত, সঙ্গে সঙ্গে বাজানোর জন্য প্রস্তুত থাকতে হতো। চলুন এবার সেই ভয়াল মুহূর্তটাতে ফেরা যাক, যখন সঙ্গীতের উদ্দেশ্য শুধু বিনোদন থাকল না, হয়ে উঠল মানবতা আর সাহসিকতার এক চূড়ান্ত নিদর্শন। যখন লাইফবোটগুলোতে নারী আর শিশুদের তোলা হচ্ছিল, তখন আতঙ্কিত যাত্রীদের শান্ত রাখার জন্য ব্যান্ডটা ইচ্ছে করেই র্যাগটাইম, মানে সেই সময়ের এক জনপ্রিয় আর চনমনের সুর এবং অন্যান্য হালকা গান বাজানো শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সঙ্গীতের মাধ্যমে বিশৃঙ্খলা কমানো আর ডুবে যেতে থাকা মানুষগুলোর মনে একটু হলেও সাহস জোগানো। আচ্ছা, এখানেই সেই রহস্যটা সামনে আসে, যা ১ শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসবিদ আর বেঁচে ফেরা মানুষদের ভাবিয়ে রেখেছে। এত পরস্পর বিরোধী বর্ণনার মধ্যে ঠিক কোন সুরটা ছিল তাদের সেই শেষ বিদায় সঙ্গীত? দেখুন, এখানে মূলত দুটো তত্ত্ব আছে। একটা হলো বিখ্যাত স্তোত্র নিয়ারার মাই গড টু দি, অন্যটা হলো সংদতন নামে একটা ওয়ালস। সত্যি বলতে আমরা হয়তো কোনো দিনই নিশ্চিতভাবে জানতে পারবো না তারা শেষে ঠিক কী বাজিয়েছিল। কিন্তু আসল কথা তো শেষ গানটা নয়, তাই না? আসল কথা হলো তাদের শেষ মুহূর্ত পর্যন্ত বাজিয়ে যাওয়ার সেই সিদ্ধান্ত, সেই চূড়ান্ত আত্মত্যাগ। এবার গল্পের সুরটা একটু পাল্টাবে। চলুন সেই মর্মান্তিক পরিণতির দিকে নজর দিই, যেখানে এই সঙ্গীত শিল্পীদের অবিশ্বাস্য বীরত্বের ঠিক উল্টো দিকে ছিল তাদের নিয়োগকর্তাদের শীতল, নির্মম বাস্তবতা। একদম পরিষ্কারভাবে বলতে গেলে জাহাজডুবিতে ৮ জন সঙ্গীতশিল্পীর প্রত্যেকেই মারা যান, একজনও বাঁচেননি। এটা ছিল একটা নিঃশর্ত, সম্পূর্ণ আত্মত্যাগ। আর সেই ৮ জনের মধ্যে মাত্র ৩ জনের মৃতদেহ বরফ শীতল আটলান্টিক থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। ব্যান্ডমাস্টার ওয়ালেস হার্টলি, বেহালাবাদক জক হিউম এবং বেসিস্ট জন ক্লার্ক। এটা হলো সেই মর্মান্তিক চিঠি যা তাদের সঙ্গীত সংস্থা CW&F ব্ল্যাক পাঠিয়েছিল ২১ বছর বয়সী বেহালাবাদক জক হিউমের শোকাহত বাবার কাছে। ভাবুন তো, ছেলের মৃত্যুর খবরের থেকেও তাদের কাছে পাওনা টাকা আর ইউনিফর্মের বিল আদায় করাটা বেশি জরুরি ছিল। এই ঘটনাগুলো সেই যুগের নৃশংস ব্যবসায়িক মানসিকতার এক ভয়ঙ্কর উদাহরণ। এমন এক সময় যখন কর্পোরেট সংস্থাগুলোর কাছে মানুষের জীবনের চেয়ে লাভ ক্ষতির হিসেব অনেক বড় ছিল। মানে, সেই রাতের নায়কদের মৃত্যুর পরেও তারা দেনাদার হিসেবেই রয়ে গেলেন। কিন্তু এই আত্মত্যাগের গল্পটা হারিয়ে যায়নি। নিয়োগকর্তাদের এই অসম্মানের বিপরীতে সাধারণ মানুষের ভালোবাসায় তাদের বীরত্ব, সাহসিকতার এক অমর কিংবদন্তিতে পরিণত হয়েছিল। বিশ্ব তাদের ভোলেনি। বিশাল সব অন্ত্যেষ্টিক্রিয়া, স্মারক ভাস্কর্য আর স্মরণসভার মাধ্যমে তাদের বীরের মর্যাদা দেওয়া হয়েছিল। আর সেই সম্মান আর ভালোবাসার প্রতিধ্বনি আজও শোনা যায়। এ পুরো গল্পের কেন্দ্রে আছে ওয়ালেস হার্টলির বেহালাটা। এটা ভালোবাসার প্রতীক হিসেবে যাত্রা শুরু করেছিল, তারপর কর্তব্যের নীরব সাক্ষী হয়েছে, আর শেষে হয়ে উঠেছে ইতিহাসের এক অমূল্য অংশ। এটা শুধু একটা বাদ্যযন্ত্র নয়, এটা একটা প্রতিশ্রুতি আর চরম বিপদের মুহূর্তে মানবতার এক নীরব উপাখ্যান। দেখুন, নিজেকে বাঁচানো তো মানুষের সবচেয়ে আদিম প্রবৃত্তি, কিন্তু সেই রাতে ৮ জন মানুষ সেই প্রবৃত্তিকে ছাপিয়ে গিয়েছিলেন। কেন তারা এমন একটা সিদ্ধান্ত নিলেন?
এই প্রশ্নটাই হয়তো টাইটানিকের সঙ্গীতশিল্পীদের কিংবদন্তিকে এত হৃদয়গ্রাহী আর অমর করে তুলেছে।